সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের একদম একাডেমিক ক্লাসের প্রথম যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা মূলত পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর টপিকটা নিয়ে। এর আগেও তোমাদের একটা টপিক আছে যেটা তোমাদের হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ সংক্রান্ত আলোচনা, যেটা মেইনলি তোমাদের ততটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, কারণ সেটা মূলত তোমাদের ব্যবহারিক এবং ভৌত কিছু সংজ্ঞা নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়। আর এই ভেক্টরটার থেকেই তোমাদের ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল সকল ধারণার জন্ম শুরু হয়। এই ভেক্টর চ্যাপ্টারটা তোমরা এর আগে কখনোই দেখোনি মাধ্যমিকে। এর মূল কারণটা হলো তোমাদের মাধ্যমিকের যেই হিসাব নিকাশগুলো ছিল, সেই হিসাব নিকাশ এর যেই মাত্রাটা ছিল, সেই মাত্রাটা শুধু ছিল মান নির্ভর। সে মান নির্ভর মাত্রার জন্য ভেক্টরের কোনো প্রয়োজন হয় না। তবে মানের পাশাপাশি যখনই একটা বিষয়কে দিক দ্বারা প্রকাশ করতে হয়, তখনই সেই জিনিসটার মধ্যে ভেক্টরের আবির্ভাব ঘটে। এখন আমরা যে ভেক্টরটা আলোচনা করতে যাচ্ছি, সেই আলোচনার এই ভেক্টরটার মূল কারণটা কি, ভেক্টরটা আসলে আমাদের কি শিক্ষা দিবে বা কি ধারণা দিবে, সেটা নিয়ে যদি তোমরা একটা ধারণা লাভ করতে চাও, তার জন্য আমি একটা উদাহরণ বলি। যে তোমরা যেই ক্লাস 3-4 এর মধ্যে ঐকিক নিয়মের কিছু অঙ্ক করেছ, ঐকিক নিয়মের যেটা করতে তোমাদের মূলত প্রয়োজন পড়েছিল যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখানে তুমি যেটা শিখেছিলা 3+2, তুমি জানতা, তোমাকে বলা হয়েছিল 3 আর যোগ 2 করলে হয় 5। 3-এর থেকে 2 যদি বিয়োগ করা হয় 1। 3-এর সাথে 2 গুণ করলে হয় 6। 3/2 করলে তো কিছু এখানে তো কিছু নাই, এটা মূলত হয় 1.5 বা 1.5। এখন তুমি এই জিনিসটা তোমাকে বলে দেওয়া হয়েছিল যে এইভাবে ভাগ করতে হয়, তাই সেটা বুঝেই তুমি এভাবে ভাগ করেছিলে এবং ভাগ করা কি, গুণ করা কি, বিয়োগ করা কি, যোগ করা কি, এই সব জিনিস সম্পর্কে একটা ধারণা পেয়েছিলে। তাই এই জিনিসটা প্রথমে কিন্তু তোমার কি করতে হয়েছিল, একদমই মনে রাখতে হয়েছিল। একদমই বেসিকে যখন ছিল তখন তোমার কি করতে হয়েছে, তোমার একদম মনে রাখা লাগছে। এখন আমরা যেটা ভেক্টরে শিখতে যাচ্ছি, ভেক্টরও আমাদেরকে কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা শেখাবে। ভেক্টরও আমাদের কিছু সিস্টেমে লিখতে শেখাবে, ধারণা দিবে। সেই ধারণাগুলো আমাদের প্রথমে মেনে নিতে হবে, মনে রাখতে হবে, এবং মনে রাখার পরে আমরা সেগুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এবং সেগুলো ব্যবহার করে আমরা অন্যান্য পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, যে গতির চ্যাপ্টার আছে, নিউটনীয় বলবিদ্যা আছে, তারপরে তোমরা মহাকর্ষ, কাজ ক্ষমতা, এই চ্যাপ্টারগুলোতে আমরা এই ভেক্টরকে প্রকাশ করতে পারবো। ভেক্টরকে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। এখন তা আমাদের আজকে যে টার্গেটটা হচ্ছে, আমাদের আজকের ক্লাসের মেইন টার্গেটটা হচ্ছে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ টাইপের যে কথাগুলো আছে এইগুলো মনে রাখার চেষ্টা করা, এবং ভেক্টরকে কিভাবে মূলত প্রকাশ করা হয় সেই জিনিসটা মাথায় না। তাহলে আমরা ভেক্টর এখন, তাহলে ভেক্টরটা বোঝাচ্ছে কি, ভেক্টর যেটা নিয়ে ডিল করে বা যেটা নিয়ে কাজ করে, তোমরা পদার্থবিজ্ঞান পড়তে শুরু করলে তোমাদের পদার্থবিজ্ঞানের সাথে যেটা দেখা হয়, বিভিন্ন ধরনের টার্মের দেখা হয়। বিভিন্ন ধরনের কি দেখা হয়, বিভিন্ন টার্ম। সেই টার্মগুলোর যদি নাম দেই, একটা তুমি লিখতে পারো টার্ম, ভর নামে একটা টার্ম আছে, দৈর্ঘ্য নামে একটা টার্ম আছে, তারপরে হচ্ছে তোমরা আরো দেখো যে ভর, দৈর্ঘ্য, এদিকে আয়তন, তড়িৎ প্রবাহ, কাজ, আর আরো কিছু তোমরা টার্ম দেখো, যেমন সরণ, বেগ, ত্বরণ, বল। এই টাইপের টার্মগুলো তোমাদের অতি পরিচিত কিছু টার্ম। আর এই টার্মগুলোকে তোমরা কি নাম দিতে, টার্মগুলোকে নাম দিতে রাশি। কি নাম দিতে, রাশি। এখন সেই রাশিগুলোর মধ্যে এই রাশিগুলোর কিছু কিছু মান আছে। কেমন, যেমন তুমি জানো যে ভরকে বলা যায় 2 কেজি, দৈর্ঘ্যকে বলা যায় 2 মিটার, আয়তনকে বলা যায় 2 মিটার কিউব, তড়িৎ প্রবাহকে বলা যায় 2 অ্যাম্পিয়ার, কাজকে বলা যায় 2 জুল। আর এই সরণেরও কিছু একক আছে। সরণও তুমি প্রকাশ করতে, যেমন 1 মিটার, 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার সেকেন্ড ইনভার্স টু 1 নিউটন, এইভাবে প্রকাশ করতাম। এখন তোমাকে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে এই ভরটা যদি আমি মাপতে চাই, ভর যে 1 কেজি ইলিশ মাছ,
এর মধ্যে শুধুমাত্র এই ইলিশ মাছের একটাই পরিচয় জানা হয়েছে কি 1 কেজি। আর আমি যদি বলি এই ইলিশ মাছটা কিনতে বাজারে যেতে হবে, বাজারে যেতে 10 মিটার দূরত্বে যেতে হবে। এখন কথা হইলো, তুমি মনে করো একটা জায়গার মধ্যে আসো, একটা 4 মাথার মোড়ে আসো, একটা 4 মাথার মোড়ে আসো, চারদিকে 4টা রাস্তা আছে। এখন আমি তোমাকে বলে দিলাম ইলিশ মাছ তুমি পাবে কত মিটার দূরত্বে? 10 মিটার দূরত্বে। এখন তুমি জানো না, তুমি জানো যে এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, তুমি এটা জানো, এটা ভালো করেই জানো। তুমি জানো না 10 মিটার কোন দিকে যেতে হবে, এটা তুমি জানো না। কিন্তু তোমাকে আমি যদি যেই মুহূর্তে বলে দিলাম 10 মিটার দূরত্বে দক্ষিণ দিকে যেতে হবে, দক্ষিণ দিকে যেতে হবে, এইদিকে 10 মিটার দূরত্বে যেতে হবে, তখনই তোমার কাছে এই বাজারে যাওয়ার বিষয়টা স্পষ্ট হলো যে বাজারে যেতে হলে আমাকে স্মরণ ঘটাতে হবে, স্মরণ ঘটাতে হবে 10 মিটার, তার সাথে আবার কোন দিকে? দক্ষিণ দিকে। তার মানে যখন আমার কাছে এই মানের সাথে, যেটা হচ্ছে মান আর এটা হচ্ছে দিক, মানের সাথে যখন দিক দেওয়া থাকলো তখন এই স্মরণ বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো, স্মরণ বিষয়টা পূর্ণতা পেল। এই পাশাপাশি বেগ বিষয়টা কি স্মরণের থেকেই আসে, এবং বেগের থেকে আবার কি আসে? ত্বরণ আসে, ত্বরণের থেকে আসে বল। এই প্রত্যেকটা বিষয়ই মান পাশাপাশি দিক সংশ্লিষ্ট রাশি। তার মানে এই সমস্ত রাশির শুধুমাত্র মান রয়েছে, আর এই সমস্ত রাশির মান প্লাস দিক রয়েছে। আর যে সকল রাশির মান রয়েছে, এবং মান জিনিসটা কি দিয়ে মাপা যায়? স্কেল দিয়ে মাপা যায়। মান জিনিসটা কি দিয়ে মাপা যায়? মান কি দিয়ে মাপা যায়? স্কেল দিয়ে মাপা যায়। তাহলে এই সমস্ত রাশিকে বলা হয় স্কেলার রাশি, স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মান এবং দিক রয়েছে সে সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। যে সমস্ত রাশির মান রয়েছে যা স্কেল দিয়ে মাপা যায় তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। আর যে সমস্ত রাশির মানের পাশাপাশি দিক আছে সে সমস্ত রাশিকে বলা হয় ভেক্টর রাশি। এখন এই ভেক্টরটা মূলত, এই শব্দটা কোথায় থেকে আসলো? এই ভেক্টর শব্দটা মূলত যে বিজ্ঞানী বা যে গণিতবিদ এই মানের পাশাপাশি দিক সংক্রান্ত রাশিকে প্রকাশের ব্যবস্থার ধারণা নিয়ে আসছেন, তার নিজের নাম অনুসারে এই চ্যাপ্টারটার নাম আসছে ভেক্টর। এখন উনি যে ধারণাটা করছিলেন, উনি তো আর এভাবে বলেননি যে দক্ষিণ দিকে 10 মিটার। উনি একটা ফরম্যাট দিয়েছেন যে কিভাবে এই কথাটাকে লেখা যায়, এই কথাটাকে কিভাবে লেখা যায়, কিভাবে চিত্রায়িত করা যায়, কিভাবে সংজ্ঞায়িত করা যায়, এই বিষয়টাকে উনি যেভাবে প্রকাশ করেছেন সেই প্রকাশ করার সিস্টেমটা আমরা এখন শিখবো, যেটা মূলত তোমাদের পুরো এর আগের জানা একটা বিষয়ের থেকে আনা হয়েছে, যেটা দেখলেই তোমাদের ধারণা আসে পড়বে। এখন এই জিনিসগুলো আমরা কি করব, ভালো করে শুনবা, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। কারণ আমাদের যেরকম ঐকিক নিয়ম করতে গেলে মনে রাখতে হয়েছিল যোগ বিয়োগ কি জিনিস, সেরকমই আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এখন যদি আমরা ঘটনাটা বোঝার চেষ্টা করি, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে এই রকম একটা গ্রাফ চিত্র আঁকলেই তোমাদের দেখা হয় এদিকে এক্স অক্ষ থাকে, এদিকে ওয়াই অক্ষ থাকে। এটাকে তোমরা উচ্চতর গণিতে দশম শ্রেণীতে থাকতে তোমরা এটা পড়েছিলে, এটার নাম ছিল স্থানাঙ্ক জ্যামিতি। যেটা কে প্রবর্তন করেছিলেন? তার নাম ছিল ডিকার্তে। ডিকার্তে দিয়েছিল কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন উনি যেটা করেছিলেন, উনি মূলত এই যে বিন্দুতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছেদ করে সেই বিন্দুটাকে বলেছিলেন মূল বিন্দু। মূল বিন্দুকে বলেছিলেন 0,0। এখন তোমার যদি আমি বলি যে 3,4 বিন্দু কোথায়, তুমি কি করতাম? যেখানে কিছু দাগ কাটা ছিল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এদিকেও সেম কিছু দাগ কাটা ছিল, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তুমি কি করতা? এই 0,0 বিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে 3, তারপরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই যে 4। তুমি এইখান থেকে যেটা ওইখানে, তুমি এইখান থেকে ওইখানে যেতা,
তাহলে তুমি কি পেয়ে যেতা 3,4 বিন্দুটা পেয়ে যেতে। এখন কথা হইল তুমি কি করলা, এই রাস্তায় যে তোমার কি করতে হয়েছে, তোমার প্রথমে এক্স অক্ষ বরাবর যেতে হয়েছে 3 ঘর, এই যে 3, তারপরে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 4 ঘর যেতে হয়েছে, তারপরে তুমি তোমার কাঙ্ক্ষিত বিন্দুতে পৌঁছাইতে পারছো 3,4 বিন্দুতে। তুমি দেখতেছো এখানে কিন্তু দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা আছে? দুইটা রাস্তা। যে এই দিক থেকে এই দিকে যাওয়ার একটা রাস্তা আছে, আরেকটা আছে শর্টকাট, যে এইখান থেকে ডিরেক্ট এইখানে যাওয়ার একটা রাস্তা আছে। এখন এই বিষয়টাকে, এই যে শর্টকাট যে রাস্তাটা আছে, এই শর্টকাট রাস্তা এইটাকে ভেক্টর একটা নামকরণ করেছেন। ভেক্টর তার পদ্ধতিতে একটা নামকরণ করেছেন যে এই ও বিন্দু থেকে 3,4 বিন্দুতে যাওয়ার একটা নামকরণের ব্যবস্থা করেছেন। সেটা উনি বুঝাচ্ছেন যে তুমি তো লাস্ট কোন পয়েন্টে গেছো, 3,4 বিন্দুতে গেছো। এখন 3,4 বিন্দুকে উনি লিখেছেন কিভাবে, দেখো এই রাস্তাটাকে লিখেছেন 3i প্লাস 4j। কি লিখেছেন? 3i প্লাস কি 4j। এখানে 3i প্লাস 4j বলতে উনি বুঝাচ্ছেন তুমি প্রথমে এই i লেখাটা দ্বারা উনি বুঝাচ্ছেন যে এক্স অক্ষে বরাবর চলতে হবে। i বলতেছে এক্স, i সমান সমান এক্স অক্ষ বরাবর চলুন। যেখানে i এর সামনে যদি কোনো একটা ঘর থাকে, সেই ঘরে যে লেখা থাকে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা বলে এত ঘর চলুন। আর তারপরে যে বলে, যে কি বলে, যে বলে ওয়াই অক্ষ বরাবর চলুন। এই ঘরটা কি বলে? এত ঘর চলুন। দেখো তাহলে এই 3i বলতেছে এক্স অক্ষ বরাবর 3 ঘর চলুন, তারপরে প্লাস 4j বলতেছে ধনাত্মক দিকে, প্লাস কি বোঝাচ্ছে? ধনাত্মক দিকে 4 ঘর চলুন। কোন অক্ষ বরাবর? জে অক্ষ বরাবর। তাহলে যে বিন্দুটা পাবেন আপনার স্টার্টিং বিন্দু আর ওই বিন্দুর মধ্যবর্তী যে শর্টকাটটা হবে সেটা হবে 3i প্লাস কি 4j, 3i প্লাস কি 4j। এইটা ভেক্টর প্রথম বললেন। এখন ভেক্টর বলতেছে যে আচ্ছা এই কথাটা এইভাবে বলার মিনিং কি হচ্ছে? এইভাবে বলার মিনিংটা হচ্ছে যে এই কথাটা এভাবে বলার যে মিনিংটা হচ্ছে, সেই মিনিংটা দিয়ে মূলত একটা রাস্তাকে তিনি প্রকাশ করছেন। আচ্ছা এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় না? যে আমি যদি বলে দিতাম ভাই আপনি এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট কোণ করে এই রাস্তা, যদি আমি দৈর্ঘ্যটা বলে দিতাম যে এত ঘর যেতে হবে, এই রাস্তাটার দৈর্ঘ্যটা কতটুকু বলা যায়? তোমরা যদি এটাকে দেখো, একটা যদি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে যদি এটা সমকোণ হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা কি অতিভুজ। আর অতিভুজ সমান সমান অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5। তার মানে এই শর্টকাট রাস্তাটা হলো 5 একক। কত একক? 5 একক। আবার এদের মধ্যবর্তী একটা কোণ আছে, সেই কোণটাই, যে এই কোণটা, এটা যদি থিটা হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে তোমরা জানো tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। tan থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব ভাগ ভূমি। সেক্ষেত্রে এই থিটাটা হবে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স লম্ব, লম্ব কত? 4, ভূমি কত? 3। এই যে এইদিকে 4 লম্ব আর এইদিকে 3। এটা করে আমি যদি বলে দিতাম এক্স অক্ষের সাথে, এই কথাটাকে এইভাবে বলা যেত, যে এই বিষয়টাকে কিভাবে বলা যেত? দুইভাবে বলা যেত। এই কথাটাকেই বলা যেত মূলত একভাবে যে 3i প্লাস 4j বা এক্স অক্ষের সাথে tan ইনভার্স 4/3 কোণ
করে মূল বিন্দু হতে 5 একক দূরত্ব অতিক্রম। এখন কথা হইল, এখানে আমি যে দূরত্বের কথাটা বললাম, এই দূরত্বের কথাটা দিয়ে কি বুঝাচ্ছি? দূরত্বের কথাটা দিয়ে মেইনলি বুঝাচ্ছি যে তার মানে এই এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব বোঝাচ্ছে, ওয়াই অক্ষ বরাবরও কি বোঝাচ্ছে? কোনো দূরত্ব বোঝাচ্ছে। তা যদি এক্স অক্ষ বরাবর কোনো দূরত্বকে বোঝায়, এইদিকে যদি দূরত্ব হয়, এই দিকে যদি দূরত্ব হয়, তবেই কিন্তু এই ভেক্টরটা কি প্রকাশ করবে? একটা দূরত্বকে প্রকাশ করবে। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি যে এই যে রেখাটা আছে, এই শর্টকাট রেখাটা আছে, এই রেখাটা কি বলতেছে? 0 বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দুটা কত? এ বিন্দু। 0 বিন্দু থেকে এ বিন্দু, তার মানে 0 বা ও বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব, যেটাকে বলা যায় ও এ। এখন দেখো, ও এ তো একটা দৈর্ঘ্য প্রকাশ করে, ও এ কি একটা দৈর্ঘ্য প্রকাশ করে। তার এখানে আমি যদি লিখে দিই ও থেকে এ একটা অ্যারো চিহ্ন দিয়ে, তাহলে কি বলে হয়ে যাবে? এটা ও এ একটা কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। ও এ একটা কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। তার মানে ও এ যদি আমি অ্যারো দিয়ে প্রকাশ করি, তাহলে এই জিনিসটাকে একটা ভেক্টর বলা যাবে। এখন আমরা যেটা জানতে যাচ্ছি যে ও এবং এ বিন্দুর এখানে তো দূরত্ব বলতেছে, কিন্তু আমরা তো দেখলাম ভেক্টর রাশির মধ্যে সরণ আছে, বেগ আছে, ত্বরণ আছে, বল আছে, আরো অনেক কিছু আছে। এখন এটা কি সবগুলো কি প্রকাশ করবে নাকি, সেটা হলো আমাদের এখনকার কথা। তা অবশ্য ভেক্টর প্রথমে এটা বলে নিয়েছেন, ভেক্টরের যে ধারণাটা, ভেক্টর এর ধারণা যে কোনো রাশিকে সরল রেখার মাধ্যমে প্রকাশ করা সম্ভব। যেমন এ যদি একটা সরল রেখা হয় 1 মিটার, তাহলে বা 2 মিটার, তা এর দ্বিগুণ দৈর্ঘ্যের সরল রেখাকে বলা যেতে পারে 4 মিটার। আর আমি যদি তার মধ্যে এখানে যদি একটা অ্যারো চিহ্ন দিয়ে দেই, এই রাশিটা হয়ে যাচ্ছে কি? ভেক্টর রাশি, যেটা এইখানে হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে স্টার্ট, আর এখানে হচ্ছে কি? এন্ড। তেমন ভাবে এটাকে 2 মিটার না বলে 2 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স বললে এটা 2 মিটার সেকেন্ড ইনভার্স হবে, তখন এটা বেগকে প্রকাশ করবে, এটাও কি বেগকে প্রকাশ করবে। আবার আমি এটাকে এমন ভাবে না বলে এটাকে বলতে পারি এটা 2 নিউটন, এটা 4 নিউটন। মানে আমরা যে কোনো রাশিকেই তখন একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করব। আর যে কোনো রাশিকে সরল রেখার সাহায্যে প্রকাশ করে এই সরল রেখার হিসেব নিকেশ সংক্রান্ত আলোচনায় ভেক্টর, এই সরল রেখা নিয়ে যে আমরা হিসাব নিকাশটা করতে যাচ্ছি সেই সংক্রান্ত আলোচনাটাই কি? ভেক্টর। যার মধ্যে তোমরা দেখলা এই ভেক্টর নিয়ে মূল যে ধারণাটা আসলো, মূল ধারণাটা কোথা থেকে আসলো? মূল ধারণাটা মেইনলি কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, উনি জাস্ট বিন্দু নিয়ে কথা বলছিল। আমরা কি আর ভেক্টর কি নিয়ে কথা বলতেছি? সরল রেখা নিয়ে। সরল রেখাটা কি? মূল বিন্দু আর ওই বিন্দুর মধ্যবর্তী যে শর্টকাট দূরত্ব, শর্টকাট রাস্তাটা যে দূরত্ব, সেই রাস্তাটাকে উনি প্রকাশ করলো 3i + 4j হিসাবে। যেখানে তিনি বললো যে এটা কি এভাবে না বলে আবার কি বলা যেতে পারে, এটা রাস্তাটা দৈর্ঘ্য, সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে সেটা বলা যেতে পারে, ওই এ। এখন তুমি এখান থেকে আরো একটা ধারণা লাভ করলা যে যে কোনো ভেক্টরের উপরে কি দিতে হয়? ভেক্টর চিহ্ন দিতে হয়। ভেক্টর চিহ্নটা কেমন? তীর চিহ্নের মতো। যে কোনো ভেক্টরকে প্রকাশ করা হলে সেই ভেক্টরের উপরে একটা কেমন চিহ্ন দিতে হয়? তীর চিহ্ন দিতে হয়। এখন সেভাবে এমন কিছু ভেক্টর আছে যারা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে প্রকাশ করে, যে শুধুমাত্র তার ধর্মই হলো সে একটা নির্দিষ্ট দিককে অলওয়েজ প্রকাশ করবে, তার কোনো নিজস্ব মান নাই, মান থাকলেও সেটা এক, সেটা শুধুমাত্র একটা দিককে প্রকাশ করবে। তাদেরকে বলা, তাদের মাথায় আসলে, তারা তো আসলে অনেক সম্মানী ব্যক্তিত্ব, তাদের মাথায়
তীর চিহ্নের পরিবর্তে একটা কি দেওয়া হয়, টুপি দেওয়া হয় বা ক্যাপ দেওয়া হয়। সেইভাবে এখানে দেওয়া যায় 1i 2i 3i 4i। আইগুলা কি প্রকাশ করতেছে, আইগুলো বলতেছে আপনি এক্স অক্ষের দিকে যান, এক্স অক্ষের দিকে এক ঘর যান 1i, এক্স অক্ষের দিকে দুই ঘর যান তাহলে 2i, 3 ঘর যান 3i। ওরকমই ওয়াই অক্ষের দিকে এক ঘর যান 1j, 2 ঘর যান 2j, 3 ঘর যান 3j, 4 ঘর যান 4j, 5 ঘর যান 5j। তার মানে তোমরা কি বুঝতে পারলা, ভেক্টর আসলে নতুন কিছুই করেনি, ভেক্টর মূলত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ঘটনাটা ছিল সেই ঘটনাটাকেই জাস্ট এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন, এটাই জাস্ট, আর কিছু না। এখন আমরা এই বিন্দুকে খুঁজে বের করার জন্য আমরা কি আঁকলাম, সরল রেখা আঁকলাম। এখন এই সরল রেখাটাই আমরা কি বলতেছে, রাশি প্রকাশ করতেছে। আর এটাকে আমরা পরবর্তীতে এক ধাপ এগিয়ে নিয়ে যাব ত্রিমাত্রিক যে ব্যবস্থা আছে সেই ত্রিমাত্রিক ব্যবস্থার মধ্যে। এখন আমরা যেটা শুরু করতেছি মূলত ত্রিমাত্রিক ব্যবস্থা। এতক্ষণ যেটা দেখতেছিলাম মূলত দ্বিমাত্রিক যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থার জন্য যে স্থানাঙ্ক জ্যামিতিটা ছিল সেই স্থানাঙ্ক জ্যামিতির জন্য আমরা ভেক্টর রূপে রূপান্তরিত করলাম। এখন আমরা এই জিনিসটাকে আরেকবার রিভাইন্ড মানে সম্পূর্ণ জিনিসটাকে একবার রিভিউ করব, রিভিউ করার পরে আমরা এই মাত্রাটাকে আরেকটা বৃদ্ধি করে দেব। তাইলে আমরা এখন মূলত কি শিখতেছি, কি আমরা মূলত শিখতেছি যে ভেক্টর জিনিসটা প্রকাশ করা হয় কিভাবে, ভেক্টর লিখতে হয় কিভাবে, ভেক্টর জিনিসটা বলতে মূলত কি বোঝায়, এটা লেখার যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোকে দেখতেছি। পদ্ধতিগুলো আমরা মূলত কি করব, মনে রাখার চেষ্টা করব এবং এগুলোকে ব্যবহার করে আমরা পরবর্তীতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা দেখব এই জিনিসটাকে আবারও দেখি আমরা। এই যে তোমরা দেখলা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কিন্তু এখন এই স্থানাঙ্ক ব্যবস্থা আর যেন তেন স্থানাঙ্ক ব্যবস্থা নেই, এই স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে গেছে 1i, তারপরে 2i, 3i, 4i, এরকম ডট ডট চলতে আছে। আর এদিকে 1j, 2j, 3j, 4j, 5j ডট ডট। আমি কি বললাম, ভেক্টর অবশ্যই মাথার উপর একটা ক্যাপ চিহ্ন বা টুপি দিতে হবে। এখানে কি দিতে হবে, টুপি দিতে হবে, টুপি দিতে হবে, টুপি দিতে হবে। এখন আমরা যে ভেক্টরটাকে লিখেছিলাম 3i প্লাস 4j, এই ভেক্টরটা যদি আমি আঁকতে চাই, ভেক্টরটা কিভাবে আঁকবো, এটা তো আমাদের অরিজিন পয়েন্ট, 3 ঘর গেলাম, তারপর এদিকে 4 ঘর গেলাম, এইখানে আমার বিন্দুটা, আমার মূল ভেক্টরটা হচ্ছে এই যে এই ভেক্টরটা, এই যে এইটা হচ্ছে 3i প্লাস 4j ভেক্টর। এখন এই জিনিসটা আমরা কিসের মধ্যে দেখলাম, এই জিনিসটা আমরা মূলত দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখলাম যে 3i প্লাস 4j, বা এটাকে আরবারও বলা যায় এটা 5 একক, আর মধ্যবর্তী কোণটা tan থিটা ইজ ইকুয়াল টু, এই যে লম্ব, লম্ব কতটা 4, ভূমি হচ্ছে 3, tan থিটা ইজ ইকুয়াল টু 4/3, অতএব থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। এখন এই বিষয়টা যেহেতু আমরা জানা হয়ে গেল, মোটামুটি একটা তোমাদের একটা ধারণা হয়েছে, এই জিনিসটাই আমরা এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখবো। এখানে যদি তুমি একটা জিনিস দেখো, আমাদের যে ভেক্টরটা দেখতেছি এই ভেক্টরটা মূলত কি দেখাচ্ছে, ভেক্টরটা মূলত কি বোঝা যাচ্ছে, ভেক্টরটা বোঝা যাচ্ছে যে ভেক্টরটা হলো এই যে 3i এর যে সহগটা আছে আর যে সহগটা আছে তাদের দ্বারা একটা গঠিত আয়তক্ষেত্র, একটা কি আয়তক্ষেত্র, তার কর্ণ, তার কি কর্ণ, সেটা আবার কোন কর্ণ, বড় কর্ণটা, বৃহত্তর কর্ণ। যাই হোক, আমরা এখন আয়তক্ষেত্রে যেহেতু কর্ণটা দেখলাম, এরপরে আমাদের এর মধ্যে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আইটা আমাকে কি বলে, আই বলে এক্স অক্ষ বরাবর চলুন, যেটাকে শুদ্ধ বাংলায় বলা যায় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। কেন একক ভেক্টর, একটা আই মানে এক ঘর, দুইটা আই মানে দুই ঘর, তিনটা আই মানে তিন ঘর, এই যে একক ভেক্টর, একটা আই আই আই, এই যে এখানে একটা আই আছে, তারপরে একটা আই আছে, তারপরে একটা আই আছে, এই যে একক ভেক্টর, এক ঘর এক ঘর এক ঘর, এক ঘর এক ঘর করে, সেটা আবার কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাইলে
জে মানে কি বলতেছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এখন এটা কি ছিল, কয় মাত্রিকে ছিল? দ্বিমাত্রিক স্থানাঙ্ক। তোমরা জানো এক মাত্রা মানে একটা রেখা, দ্বিমাত্রা মানে দুইটা রেখা, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। আর যখনই ত্রিমাত্রিক আসবে তখন ব্যাপারটা হবে এমন, যখনই ত্রিমাত্রিক বিষয়টা আসবে তখনই ব্যাপারটা হবে এই তো তোমার এক্স অক্ষ, এই তো তোমার ওয়াই অক্ষ, আর এই দিকে বোর্ড থেকে বের হয়ে আসতেছে জেড অক্ষ। তোমরা যদি ঘরের কোণার দিকে তাকাও, ঘরের কোণার দিকে তোমরা যদি দেখতে পাবে যে তিনটা অক্ষ আছে, সেই তিনটা অক্ষ তিন দিক বরাবর এইভাবে। এটা যদি তুমি তোমার ঘরের কোণা মনে করো, তো ঘরের কোণার এই যে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এই নিচের দিকে কি উচ্চতা। এখন সেভাবেই তুমি এটাকে চিন্তা করতে পারো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এই যে জেডটা আছে আমরা এইদিকে কাট করে লিখছি, কিন্তু মূলত সেটা আছে এই যে বোর্ডের সাথে লম্ব হবে, বোর্ডের সাথে কেমন হবে, লম্ব হবে আছে। তাহলে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অক্ষের মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, যেটা তোমরা ঘরের কোণার দিকে তাকাইলেই বুঝতে পারবে। তাই আমাদের এক্ষেত্রে অরিজিন বিন্দুটা কোথায়? অরিজিন বিন্দুটা কিন্তু এই যে এইটা, এটা হচ্ছে ও বিন্দু। এখন এই ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর চলতে হলে এদিকে আই, এদিকে 2i 3i 4i, বুঝতে পারতেছো আশা করি। আর ওয়াই অক্ষ বরাবর চলতে হলে লিখতে হয় 1j বা শুধু j, 2j 3j 4j। আর সেরকমই জেড অক্ষ বরাবর যদি তুমি চলতে চাও তাহলে সেটাকে বলা হবে কি, বলা হতে পারে মনে করো i j k, 1k 2k 3k 4k ডট ডট। তার মানে আমি যদি বলি কে ভেক্টর, কে ক্যাপ ইজ ইকুয়াল টু কি, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে তোমরা নিজেরাই বলতে পারতেছো এই আই মানে কয় ঘর, আই মানে এক ঘর, এক ঘর মানে এর কত একক, মান কত, এক একক। তাহলে এই যে এই তিনটা আমাদের কি, এগুলো আমাদের কি কেমন ভেক্টর, একক ভেক্টর। কি বরাবর, অক্ষ বরাবর, অক্ষ বরাবর কেমন ভেক্টর, একক ভেক্টর। তো তোমরা আবারও বলি তোমাকে, তোমরা এখানে কয় ভাবে এই ভেক্টরটা প্রকাশ করেছিলে, মেইনলি দুই ভাবে। কয় ভাবে প্রকাশ করেছিলে, দুই ভাবে। এক নাম্বারটা হলো, এক নাম্বার ভেক্টর প্রকাশ করার উপায় হলো একক ভেক্টর এর মাধ্যমে, যেটা ছিল এখানে কত 3i প্লাস 4j, আর নাম্বার 2 সিস্টেমটা ছিল মানে এটা কি ভেক্টর প্রকাশ করার উপায়, ভেক্টর প্রকাশের উপায়, প্রকাশের উপায়, ভেক্টর প্রকাশের উপায়, একক ভেক্টরের মাধ্যমে এত। আরেকটা কি মান প্লাস দিক দিয়ে, মান প্লাস দিক দিয়ে। মানটা কত এখানে বলতো 5 একক, আর দিকটা কত বলতো tan ইনভার্স 4/3, কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের কেমন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে। খুব ভালো করে মনে রাখবা, এক্স অক্ষের কেমন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে। আর এখান থেকে আমরা এই চিত্র থেকে বুঝতে পারলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন তাহলে ভাই আমরা ত্রিমাত্রিক একটা ভেক্টরে কি চাচ্ছি, উদাহরণ চাচ্ছি। তো ত্রিমাত্রিক একটা যদি ভেক্টর থাকে, এইখানকার ভেক্টরটা দেখো তো কেমন ছিল, এখানকার ভেক্টরটা একটু আন্দাজা করো। এই যে এইটা যদি এইখানে তোমায় যদি আমি বোঝানোর চেষ্টা করি, এটা তোমার এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ আর এক্স অক্ষ থেকে এই যে এটা কি ছিল, এটা তোমার কাঙ্ক্ষিত সেই ভেক্টরটা। এই ভেক্টরটার আমি যদি একটা নাম দিতে পারি, এই ভেক্টরটার আমি যদি নাম দেই, এটা তো ও পয়েন্ট আর এটা তো এ পয়েন্ট, এ পয়েন্ট, তাহলে এই ভেক্টরটার নাম হবে ও এ ভেক্টর। দেখো ও এ ভেক্টর, কই থেকে কই, ওর থেকে এর দিকে যাচ্ছে, সেজন্য ও এ ভেক্টর। আর এই মানটাকে প্রকাশ করা যায় ও এ ভেক্টর মডুলাস, ও এ
ভেক্টর মডুলাস, মডুলাস মানে কি মান, মান ইজ ইকুয়াল টু 5 একক। তো এটাকে আবার লেখা যায় শুধু ও এ ইজ ইকুয়াল টু 5 একক। কেন কেন কেন? কারণ তোমরা জানো যে হচ্ছে এখানে যদি লিখে রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয় এক্স, তো রুট এক্স স্কোয়ার লেখা যেমন এক্স এর মতোই কথা, তো সেম মডুলাস দিয়ে ভেক্টর চিহ্ন দিয়ে মডুলাস দিয়ে লেখা আর শুধু ও এ লেখাটাও দুটোই সেম কথা। এটাও 5 একক বোঝায়, এটাও 5 একক বোঝায়। এটা কি বোঝায়? এর মান। কার মান? এই ভেক্টরটার মানকে বোঝায়। তাই কয়ভাবে ভেক্টর প্রকাশ করা যায়? দুই ভাবে, একটা হচ্ছে একক ভেক্টরের মাধ্যমে আর একটা কি মান প্লাস দিক দিয়ে। আর আমরা এটা কি শিখলাম? এই সাইডে কি শিখলাম? এই সাইডে আমরা দ্বিমাত্রিক দেখলাম। আর দ্বিমাত্রিকের মধ্যে কি দেখলাম? একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, সেই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা মূল বিন্দু থেকে। তার মানে যদি ত্রিমাত্রিকে যাই, ঘটনাটা একটু আইডিয়া করার চেষ্টা করো কেমন হয়, তারপরে আমরা এই চিত্রটাকে আবার আরো সুন্দর করে আঁকবো। দেখো ত্রিমাত্রিকে যদি যাই, ঘটনাটা এই যে এই প্রথমে তুমি কি করো, এক্স অক্ষ বরাবর আগালা। ত্রিমাত্রিকের একটা ভেক্টর যদি আমি বলি এ সমান সমান ও এ সমান সমান 3i প্লাস 2j প্লাস শুধু আবার মনে করো 3k, ধরে নিলাম 3k, 3i প্লাস 2j প্লাস 3k। কি বলতেছে? এক্স অক্ষ বরাবর আপনি 3 ঘর যান, গেলাম। তাই বলে জে মানে কি, 2j মানে কি, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যান, এই যে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গেলাম। তারপরে বলছে কি জেড অক্ষ বরাবর 3 ঘর আসেন, জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর, এই যে জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর, এটাকে যদি তোমরা দেখো ধনাত্মক দিক বরাবর এই যে 1 2 3, মোটামুটি 1 2 3 এইরকম একটা পজিশনে আসতে হবে। এখন এই পজিশনটা আসলে তোমার যে ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটা কি ও থেকে এই পর্যন্ত আসতেছে। এখন অনেকেই এই চিত্রটা বুঝোনি, চিত্রটা একটু ভেজালা হয়ে গেছে, সেই জন্য আমরা এই চিত্রটাকে সুন্দরভাবে বুঝাবো। তারপরে তুমি আশা করি এই জিনিসটা ফিল করতে পারবে। চিত্রটাকে যদি আরেকটু বড় করে লিখি তাহলে তুমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। একক ভেক্টরের জিনিসটা আশা করি বোঝা হয়ে গেছে। তো এখন আমরা যে চিত্রটা আঁকতে যাচ্ছি, চিত্রটা প্রথমে দেখো, তোমরা দেখো ঘটনাটা কি বলি। আমি প্রথমে একটা বাক্সের মতো আঁকাচ্ছি। বাক্সটা কই থেকে আসলো এটা তোমরা পরে চিন্তা করবা। তোমরা জাস্ট বাক্সের পিছনের যে পার্টটা আছে ওই পার্টটা দেখো, পিছনের যে পার্টটা আছে ওই পার্টটা বোঝার চেষ্টা করো। বাক্সের পিছনের যে পার্টটা আছে, এই যে তোমরা আশা করি যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ, তোমরা দেখো যে এই যে এই রেখাটা আছে, এই রেখাটা আমাদের যদি এক্স অক্ষ হয়, কি অক্ষ? এই রেখাটা যদি এক্স অক্ষ হয়, এর সাথে যদি লম্ব দিকে এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এই দিক বরাবর এটা কি কি রেখা? এটা অবশ্যই জেড অক্ষ। এটা অবশ্যই কি অক্ষ? জেড অক্ষ। তুমি লাল রেখাটা ভালো করে দেখো, ওই দিক বরাবর এক্স, উপরের দিকে ওয়াই, এদিকে কি জেড। এখন আমরা যদি একটা ভেক্টর নেই, একটা ভেক্টর দেখো আমরা নিতেছি ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 3i না 4i নেই, 4i প্লাস 3j প্লাস 2k যদি এটা নেই, তার মানে ব্যাপারটা কি, এই বাক্সটা কই থেকে আসলো সেটা আমরা আপাতত দেখতেছি না, সেটা আসলে করে তোমাদের বুঝতে হবে না, সেটা তোমরা এখন দেখবা। যেটা যদি মনে করো 1 2 3 4, এখানে এসে 4টা শেষ হইলো, এটা মানে শুধু i 2i 3i 4i, তার মানে এখানে আসে আমার 4 ঘর যাওয়া হইলো। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। আই কি বলে? এক্স অক্ষ বরাবর। কয় ঘর গেলাম? 4 ঘর গেলাম। এখন দেখো তো এই দিকে যদি আমি বলি এটা হচ্ছে 1j 2j আর এটা হচ্ছে 3j, তার মানে আমি এই দিক বরাবর দেখো ওটা সমান্তরালে এই উপরের দিকে কোন অক্ষের দিকে? ওয়াই অক্ষের দিকে। 1 ঘর 2 ঘর 3 ঘর গেলে এখানে আসবো না, মানে এদিকে গেলাম 1টা j 2টা j 3টা j, মানে এখানে মানে 2টা পার্ট হয়ে গেছে আমার। এক্স অক্ষ বরাবর 4 ঘর গেছি, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছি, যাওয়ার পরে এখন বলতেছে জেড অক্ষ বরাবর 2 ঘর আসেন, এখন দেখো জেড অক্ষ এটা না, এটা মনে করো 1k, এটা মনে করো 2k। তার মানে আমি যদি এটাকে একটা বাক্স আকারে চিন্তা করি, ওই দিক থেকে এইদিকে আসতেছি, তাহলে ওই পয়েন্টের থেকে এইদিকে একটা কে, এই যে আরেকটা কে 2k,
আমি সর্বশেষ আসলাম এই বাক্সের ওইখান থেকে স্টার্ট করছি, তার থেকে গেলাম ওইদিকে, তারপরে উপরের দিকে, তারপরে এই সামনের দিকে, শেষমেশ এখানে। তাহলে আমি যে শেষমেশ যে বিন্দুটা পাবো সেই বিন্দু আর আদি বিন্দু এটাই কিন্তু আমার ভেক্টর হবে। কোন ভেক্টর হবে? ও এ। যেমন দেখো এখানে ও এ, শুরু শেষ, এদিক থেকে গেলাম এইখানে, এই বিন্দু থেকে আমরা গেছিলাম এইখানে, এই বিন্দুতে, এই বিন্দু থেকে আমরা শেষমেশ এখানে। আর আমরা বললাম ভেক্টর কোনটা, আমার ভেক্টর হচ্ছে যে এইটা, আদি বিন্দু এবং শেষ বিন্দু। আমারও বলবো আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দু। দেখো এই যে এইখানে আদি বিন্দু এবং শেষ বিন্দু। এই চিত্রটাকে যদি তুমি ফিল করতে চাও তাহলে আমরা যদি এখানে একটা বই দেখি, একটা বই এখানে এই বইটা কি একটা ত্রিমাত্রিক বস্তু। বইয়ের এই যে এই কোণাটা আছে, এই কোণাটা যদি আমি বলি যে এই বইয়ের এই কোণাটা আছে ওই যে ওইখানে, ওই যে ওই পয়েন্টটা, ওই যে এই কোণাটা আছে ওই মূল বিন্দুতে যদি থাকে, তাহলে বিষয়টা তুমি যদি চিন্তা করো এইভাবে, আমি যদি যে বইটাকে এইভাবে রাখি, ওই পাশে যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছ ওই পৃষ্ঠটা ওই পাশে আছে। এখন এই যে বইয়ের ওই বিন্দু থেকে, দেখো ওই বিন্দু থেকে প্রথমে আমার কি করতে হবে, এই 4 একক যেতে হবে। এই যে এই বরাবর 4 একক গেলাম, 4 একক যাওয়ার পরে আমি আবার এদিকে 3 একক উঠবো। এই যে 3 একক উঠতেছে, এই যে দেখো 3 একক উঠতেছে। উঠার পরে এদিক থেকে আবার 2 একক সামনে আসলাম, এই যে 2 একক সামনে আসলাম। 2 একক যদি সামনে আসি তাহলে যে এই কোণা আর স্টার্টিং এর করার ওই কোণা, এই দুইটা কোণা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা নিচের কোণা আর এটা হচ্ছে উপরের কোণা। এই যদি নিচের কোণা হয় আর এটা কি উপরের কোণা, এই যে নিচের কোণা এই পার করে আসে এই সাইডের উপরের কোণা, এই দুই কোণার মধ্যবর্তী যে দূরত্বটা হবে সেই কোণাটাই কি, সেই দূরত্বটাই কি প্রকাশ করবে, এখানকার এই ও এ ভেক্টরটাকে নির্দেশ করবে। তার মানে এই ও এ ভেক্টরটা মূলত কি বোঝাচ্ছে, এই ও এ ভেক্টরটি ত্রিমাত্রিক ব্যবস্থার একটি আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্দেশ করে। তোমরা এখানে দেখেছিলে কি আয়তক্ষেত্রের কর্ণ, আর এটা কি আয়তাকার ঘনবস্তুর কর্ণ। দেখো ওই কোণার থেকে এই কোণায় আসছো, ওই কোণার থেকে এই কোণায় আসছো। এখানে এই বিষয়টা যদি আমি আর একটু ভালো করে বুঝাতে চাই, এখানে তোমরা আরো একটা বড় বই দেখতে পাচ্ছ। এই বইটা দেখো, আবার আমরা বলি যে এই বইটার আমরা স্টার্ট করতেছি এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে স্টার্ট করে আমরা আগানোর পরে আবার ওয়াই অক্ষ বরাবর বরাবর আগাতে আবার জেড অক্ষ বরাবর আগানোর পরে আমরা লাস্ট কোন কোণায় আসছি, এই কোণায় আসছি, এই কোণা থেকে এই কোণায় আসছি, ওই কোণা থেকে এই কোণায়, বা এই কোণার থেকে এই সাইডের কোণাটা থেকে আমরা এই সাইডের কোণাটা আসছি। তার মানে মধ্যবর্তী যেটা আছে সেটা কি এই আয়তাকার ঘনবস্তুর কর্ণটাকে নির্দেশ করতেছে। আর আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের যে সূত্রটা আছে, আয়তাকার ঘনবস্তুর তোমার আয়তাকার ঘনবস্তুর এ বি সি মাত্রার ঘনবস্তুর কর্ণ 9 10 তোমরা পড়ে আসছো √r a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সেক্ষেত্রে এটার যে মানটা হবে, এটার মানটা এই যে ও এ একটা মান আছে, মান এর যে মানটা হবে সেটা হবে √r, এক্স অক্ষের দিকে 4 ঘর গেছি 4 স্কয়ার, ওয়াই অক্ষের দিকে 3 ঘর গেছি 3 স্কয়ার, জেড অক্ষের দিকে 2 ঘর গেছি 2 স্কয়ার। এটা করলে যে মানটা আসবে সেটা হবে এর কি দৈর্ঘ্য। আর এর মধ্যে তুমি খুব সহজেই থিটাটা নির্ণয় করতে পারছিলা। থিটাটা মাত্র ছিল কি tan ইনভার্স 4/3, জাস্ট একটা কোণ ছিল। এটা যদি আমি ওয়াই অক্ষের দিকের সাথে কোণ নির্ণয় করতাম তাহলে 90 মাইনাস করে দিলে, এই থিটাটা মাইনাস করে দিলে আরেকটা থিটা পাওয়া যেত। এটা ছিল কি এক্স অক্ষের সাথে, এটা কি ওয়াই অক্ষের সাথে, এটা কি এক্স অক্ষের সাথে, এটা কি ওয়াই অক্ষের সাথে। কিন্তু এই দিকে দেখতে পাচ্ছ বেশ একটা জটিল একটা অবস্থা হয়ে আছে, যেখানে প্রায় 6টা মোট 6টা কর্ণ
উৎপন্ন হয়েছে বা 6টা কোণ উৎপন্ন হয়েছে, সেই 6টা কোণ নির্ণয় করা যথেষ্ট কঠিন, কিন্তু মোটামুটি আমরা একটা সহজ উপায়ের মাধ্যমে এই 6টা কোণ মনে রাখারই চেষ্টা করবো এবং 6টা কোণই যখন তখন আমরা বের করতে পারবো। আমরা সেটা প্র্যাকটিক্যালিও দেখবো কিভাবে বের করা যায়। তো এখন আমরা যদি এই জিনিসটাকে একটা বেসিক আকারে লিখি, বেসিক ফরম্যাটে লিখি, এত কঠিনভাবে যদি তোমরা মনে না রাখতে পারো, বেসিক ফরম্যাটে যদি বলি, তারপর আমি কোণগুলোও নির্ণয় করে লিখে দিব। দেখো, তাহলে বেসিক ফরম্যাটটা হলো, যদি এ নামের একটা ভেক্টর থাকে, এ সমান সমান যদি এ এক্স আই হয়, এ ওয়াই জে হয়, এ জেড কে হয়, এগুলো কি বলছি? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, জেড অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে সে এ এর মান হবে, আমরা এইমাত্র দেখলাম, রুট অফ আর এক্স অক্ষ বরাবর এক্স আই এর সহগ স্কয়ার, জেড এর জে এর সহগ স্কয়ার, জেড এর সহগ স্কয়ার। এখন কথা হইলো, তোমরা কি জানো না? তোমরা মান পাইছো, মান দিছি, ওকে, বাট দিক ইজ ইকুয়াল টু হোয়াট? তুমি যদি এখানে দিক নির্ণয় করতে যাও, এই দিক নির্ণয় করাটা যথেষ্ট টাফ, কিন্তু দিকের হিসাবটা করা খুব সহজ। যেমন আমি যদি এখানে বলি, এখানে যদি 3টা ভেক্টরকে আমি রাখার চেষ্টা করতেছি, তোমরা যদি বিষয়টাকে বোঝার একটু চেষ্টা করো, যে এখানে যদি এই সাদা মার্কারটা যদি একটা এক্স অক্ষকে নির্দেশ করে, এরপরে এই লাল মার্কারটা যদি ওয়াই অক্ষকে নির্দেশ করে এবং কালো মার্কারটা যদি জেড অক্ষকে নির্দেশ করে, তাহলে আর আমার যদি কাঙ্ক্ষিত এ ভেক্টর যদি এটা হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এদের মাঝ বরাবর আছে। কোন দিকের সাথে যে কত কোণ উৎপন্ন করে আছে এটা বোঝা কোনোভাবেই আপাত দৃষ্টিতে সম্ভব বলে মনে হচ্ছে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর মধ্যে 90 ডিগ্রি কোণ করা আছে, এর মধ্যে 90 ডিগ্রি কোণ করা আছে, এই দুটার মধ্যে কত ডিগ্রি কোণ করা আছে? 90 ডিগ্রি। আর এর সাথে অনেকগুলো কোণ আছে, এর সাথে এই যে এক্স অক্ষের সাথে একটা কোণ করা আছে, এই যে ওয়াই অক্ষের সাথে আরেকটা কোণ করা আছে, এই যে জেড অক্ষের সাথে আরেকটা কোণ করা আছে। বা তারপরে আবার আমি যদি এইদিকে একটা তল কল্পনা করি, এদিকে যদি একটা পৃষ্ঠ কল্পনা করি, তাহলে এই পৃষ্ঠের সাথে আবার একটা কি করা আছে? কোণ করা আছে। এইদিকে যদি আমি একটা তল কল্পনা করি, তাহলে এই পৃষ্ঠের সাথে একটা কোণ করা আছে। এইদিকে যদি আমি আবার তল কল্পনা করি, এই পৃষ্ঠের সাথে একটা কি করা আছে? কোণ করা আছে। তাহলে মোটে কয়টা কোণ আছে? মোটে 6টা কোণ আছে। এই কোণগুলো তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? সেই কোণগুলো নির্ণয় করার সহজ উপায় আছে, সেই উপায়টা আমি আগে বলে দিই, তারপরে তোমরা আশা করি জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। তাহলে দিক মোটে কয়টা আছে? দিক মোটে 6টা আছে। দিক মোটে কয়টা আছে? 6টা আছে। প্রথমে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো, তারপর আমি বলতেছি। তাহলে দিক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স cos থিটা এক্স ইজ ইকুয়াল টু, নিচে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর উপরে হচ্ছে এ এক্স। আবার ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ cos থিটা ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়াই ভাগ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আবার জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ এ জেড ভাগ রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সেভাবে তলের সাথে উৎপন্ন কোণ, অনেকেই হয়তো এই জিনিসটা বুঝতে পারতেছে না যে এটা ভাইয়া কিভাবে সম্ভব হলো, আপনি কিভাবে এটা লিখতেছেন, এটা বুঝতে পারতেছো না। আমি বুঝাই দিব, আমি একদম প্র্যাকটিক্যালি চিত্র আঁকায় বুঝাই দিব, তোমরা আপাতত এটাকে তোলো, এটা মনে রাখার চেষ্টা করো। তারপরে এখন তলের সাথে উৎপন্ন কোণ, তলের সাথে উৎপন্ন কোণ cos থিটা এক্স ওয়াই, এটা কি এক্স ওয়াই তলের সাথে, এটা কি এক্স ওয়াই তলের সাথে, ইজ ইকুয়াল টু, নিচে একই জিনিস রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর উপরে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার।
দেখো তোমরা ম্যাচ করে মনে রাখার চেষ্টা করো, বুঝে গেলে তখন যে অটোমেটিক তোমরা নিজে নিজেই করতে পারবা। এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার উপরে রুট অফ আর ওয়াই আর জেড, তাহলে এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, আর লাস্টে কস থিটা জেড এক্স ইজ ইকুয়াল টু নিচে সেম জিনিস এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার আর রুট অফ আর জেড আর এক্স এ জেড এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার। তো মোটে তোমরা 6টা কোণ দেখতে পারলা। হয়তো তোমরা কেউই বুঝতে পারতেছো না যে 6টা কোণ কিভাবে হলো, কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে ভাইয়া যখন লিখছে হয়তো সত্যি কথাই লিখছে, ভুল ভাল কিছু লেখা হয়নি। এখানে cos থিটা এক্স মানে বোঝাচ্ছে cos থিটা এক্স, এই জিনিসটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে, এই যে থিটা এক্স, এটা কি এক্স অক্ষের সাথে, এটা কি এক্স অক্ষ, তার সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা কি থিটা এক্স। এখন দেখো এই কোণটাকে যদি তুমি ভালো করে একটু অবজার্ভ করো, এখানে যদি একটু অবজার্ভ করো তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এটা একটা বাঁকা একটা ত্রিভুজ, এটা একটা কেমন ত্রিভুজ, একটা বাঁকা ত্রিভুজ। যে বাঁকা ত্রিভুজটার মনে করো এই জিনিসটা যদি আমি আরো একটু পরিষ্কার করে চিত্রটা আঁকি, পরিষ্কার করে চিত্রটা আঁকলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবা যে এখানে তোমরা একটা জিনিস তো জানো, cos থিটার উপরে হয় কি কবরে ভূমি ভাগ অতিভুজ, উপরটা ভূমি নিচেটা অতিভুজ, উপরটা ভূমি নিচেটা অতিভুজ, উপরটা ভূমি নিচেটা অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ। এখন তার মানে তুমি বুঝতে পারছো প্রত্যেক ক্ষেত্রেই অতিভুজটা হচ্ছে এই যে এ এর মান, এ এর মানটাই কি অতিভুজ। তা এ এর মানটা যদি অতিভুজ হয়, আবার চিত্রটা আমরা আবার বোঝার চেষ্টা করতেছি। দেখো এইখানে যদি আমি আঁকলাম, এখন আমি কোনটাকে এক্স অক্ষ বলছিলাম, আমি এক্স অক্ষ বলেছিলাম। এই বিন্দুটা যদি আমাদের অরিজিন পয়েন্ট হয়, এই বরাবর যে রেখাটা আছে এটা আমাদের এক্স অক্ষ, এই বরাবর যে রেখাটা আছে এটা আমাদের ওয়াই অক্ষ, এই বরাবর যে রেখাটা আছে সেটাকে বলা হবে জেড অক্ষ। তা আমরা দেখছিলাম যে এইটুকু পর্যন্ত যে রেখাটা গেছে সেটা আমাদের 4, তারপরে এখান থেকে এতটুকু যে উঠছি সেটা আমাদের ছিল 3, আর ওখান থেকে এদিকে যেটা আসছি সেটা আমাদের 2, বা 4 3 2 না বলে আমি যদি বলি এটা ছিল এ এক্স, এতটুকু ছিল এ ওয়াই, এই যে এতটুকু ছিল এ এক্স, এতটুকু ছিল এ ওয়াই, আর এটা ছিল এ জেড। বা ওই এ জেড লেখা আর এখানে এ জেড লেখা সেম কথা, ওই এ ওয়াই লেখা আর এখানে এ ওয়াই লেখা সেম কথা। এই যে দেখতে পাচ্ছ আশা করি। এখন কথা হইলো আমাদের যে কাঙ্ক্ষিত যে ভেক্টরটা ছিল সেই কাঙ্ক্ষিত ভেক্টরটা কোনটা ছিল, এই যে এই কাঙ্ক্ষিত ভেক্টরটা এটা ছিল। এখন আমি কি বললাম, ওইটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এটা চিন্তা করতে পারো তলের সাথে উৎপন্ন কর। আচ্ছা এটা কি এক্স আর এটা কি জেড তল, এটা কি এক্স আর এটা কি জেড তল, তাহলে এক্স আর জেড তলটা কি এটা না, এক্স আর জেড তল এটা, ওইটা যদি হয় এক্স আর জেড তলের মধ্যে যদি আমি একটা অতিভুজ আঁকি, এক্স আর জেড তলের মধ্যে একটা কর্ণ আঁকি, এই কর্ণটা কত দেখো তো, এইদিকে এ এক্স আর এদিকে এ জেড, এই জেডটা এখানে লিখতে পাচ্ছি, তাহলে এই যে এটার যে একটা দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটা হবে রুট অফ আর এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এই যে এটা। আর আমি যদি বলি এই তল, এই এক্স জেড তল, এই এক্স জেড তল আর এই যে এটার মধ্যবর্তী যে কোণটা কত সেটা কি বলবো না, এই যে ভাইয়া এই কোণটা দেখা যাচ্ছে আশা করি যে এই কোণটা, যদি তাই হয় আর তোমরা বলবা যে ভাইয়া এটা তো 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি, এই যে আমি আবারও যদি দেখাই, এটা যদি আমার এই তলটা হয় এক্স জেড তলটা, এটা কত এক্স জেড তলটা, আমার ত্রিভুজটা কিভাবে আছে, এই যে এইভাবে আছে, এই যে এটা কিভাবে আছে, এই যে এইভাবে আছে, এইভাবে গঠিত হয়ে আছে। আর এইভাবে গঠিত হওয়ার পরে তার মধ্যে যে এই পার্টটা কেমন ভাবে আছে, যে খারাপভাবে আছে, এইভাবে খারাপভাবে আছে, তাই ওই জিনিসটা আসে এটার সাথে উপরে কানেক্ট হয়েছে। যদি আমি দেখানোর চেষ্টা করি, এইভাবে এসে কানেক্ট হয়েছে, এই যে এইভাবে দেখো, তো
তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এসে কানেক্ট হয়েছে। তার মানে এই যে এটার মধ্যবর্তী কোণটা কি কালোটা আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর আমাদের থিটাটা কোথায় তৈরি হয়েছে, এই যে লালটা আর তলের মাঝখানে থিটাটা তৈরি হয়েছে, লাল আর তলের মাঝখানে যে তলটা ছিল সেটার মাঝখানে যে কোণটা, এই যে এই কোণটা যদি হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। সেই ত্রিভুজটা আবারও যদি দেখো তোমরা, সেই ত্রিভুজটা যদি দেখো, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজটা হয়েছে, যে ত্রিভুজটা হয়েছে এই ত্রিভুজটার একটা কোণ তৈরি হয়েছে, যে এই কোণটা, এই কোণের জন্য কি বের করতে হবে আমাদের cos থিটা। তোমরা দেখতে পাচ্ছ এই লাল অংশটা, যে লাল অংশটা এটা কি অতিভুজ, কবরে ভূত অনেক, এই যে ভূমিকোণটা, এই যে নিচের অংশটা কত, ax স্কয়ার প্লাস az স্কয়ার, এই যে অংশটা, আর নিচেরটা কি, নিচে কি অতিভুজ, অতিভুজ তো এটাই আছে। যে কোনো তলের মধ্যে গেলেই সেই তলের মধ্যে কি একটা ভূমি তৈরি হবে, সেই ভূমিটা এই যে yz থাকলে ay স্কয়ার প্লাস az স্কয়ার, আর অতিভুজ এই পার্টটাই xy অক্ষের মধ্যে থাকলে ax স্কয়ার প্লাস ay স্কয়ার, আর নিচে অতিভুজ ওই পার্টটাই। এখন সেম ভাবে যখন তোমরা অক্ষের সাথে নির্ণয় করতে যাবা, দেখো এটা যদি তোমার x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, আমি যদি একটা দেখাই যে আমার কোনটা হচ্ছে, যে এটা হচ্ছে আমার যেই a, আর এটা x অক্ষ, এটা যদি x অক্ষ হয়, তুমি কি শিওর না এটার সাথে এই মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, একটা মধ্যবর্তী একটা কি তৈরি হয়েছে, কোণ তৈরি হয়েছে, এখানে একটা কি তৈরি হয়েছে, কোণ তৈরি হয়েছে। আমি কিন্তু সেই কোণটাই নির্ণয় করতে চাচ্ছি। সেই কোণটা যদি নির্ণয় করতে যাই x অক্ষের সাথে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কি তৈরি হয়েছে, একটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা বাঁকা ত্রিভুজ। যে ব্যাপারটা হলো এখানে একটা বাঁকা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এইভাবে একটা বাঁকা একটা ত্রিভুজ তৈরি হয়েছে x অক্ষের সাথে। এটা যদি x অক্ষ হয়, এটা যদি আমার a হয়, x অক্ষের সাথে একটা কি তৈরি হয়েছে, বাঁকা ত্রিভুজ। যে ত্রিভুজের অতিভুজটা কত, a নিজেই, যে লালটা কি a না, a নিজেই, আর ভূমিটা কি, ভূমিটা হচ্ছে ax, ভূমিটা কি ax। তো দেখো কবরে ভূমি আর অতিভুজ সব ক্ষেত্রে এই লালটা মানে কি, এই যে এটা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, আর ভূমিটা কত, x অক্ষের মধ্যে থাকলে ভূমিটা ax, y অক্ষের মধ্যে থাকলে ভূমিটা ay, z অক্ষের মধ্যে থাকলে ভূমিটা az, আর তলের মধ্যে থাকলে √ax স্কয়ার প্লাস y স্কয়ার, √ay স্কয়ার প্লাস az স্কয়ার, √az স্কয়ার প্লাস ax স্কয়ার। আশা করি তোমরা এই কোণগুলো নির্ণয় করে বুঝতে পারছো। যে না বুঝতে পারো তোমরা জানালে আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করবো। আর এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এটা মূলত এমসিকিউ আসার বিষয়। তোমরা চেষ্টা করবে এই জিনিসগুলা এভাবে সিম্বলিক আকারে মনে রাখার, যে বিষয়টা কি বোঝাচ্ছে। তবুও তোমরা এটা যদি ফিল করতে না পারো, তোমাদের এই নিয়ে অনেকগুলো ত্রিমাত্রিক ডেমোলিউশন আছে ইউটিউবের মধ্যে, সেই ত্রিমাত্রিক ডেমোলিউশনগুলো দেখতে পারবা। তুমি লিখে সার্চ দিলে হবে যে ভেক্টর ইন 3 ডাইমেনশন অ্যাঙ্গেলস। তো এই অ্যাঙ্গেলস লিখে সার্চ দিলে তুমি হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো কিভাবে গঠিত হয়েছে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে এবং একদম পরিষ্কারভাবে বুঝে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তা আমরা দেখতে পারলাম যে দ্বিমাত্রিকের মধ্যে শুধুমাত্র মান হয়, আর কোনটা নির্ণয় হয় মাত্র দুইটা, একটা এক্স অক্ষের সাথে আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে। আর ত্রিমাত্রিকে আসলে মানটা নির্ণয় করা তো খুবই সহজ। মানটা কি, একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণ, আর দিক মোটে কয়টা হয়, দিক মোটে 6টা হয়। তোমরা ভেক্টর মূলত তোমরা জাস্ট এখন লিখতে শিখলাম, তারপরে কিভাবে আঁকতে হয় এটা একটু জানলা, আর কিভাবে কোনগুলো নির্ণয় করতে হয় এটা জানলা। ভেক্টর নিয়ে আমরা এখনো কোনো ডিটেইলস আলোচনা করিনি, আর কোনো মানে ভেক্টরের মেইন আমরা সাবজেক্টে এখনো যাওয়াই হয়নি। তারপরে আমরা যেটা শিখলাম সেটাতে আমরা যে একটা এক্সাম্পল করি, একটা এক্সাম্পল যেমন আমাদের কাছে যে একটা কোণ দেওয়া থাকে a ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k। এখন যদি বলে a এর মান ইকুয়াল টু হোয়াট, এর মান হবে তোমার মডুলাস a ইজ ইকুয়াল টু √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার। এখন এইখানে তোমাদের 2 স্কয়ারে লিখবা 4, 3 স্কয়ারে লিখবা 9, মাইনাস 4 স্কয়ার। কেন মাইনাস 4? তোমরা কি দেখছিলা, axi প্লাস ayj প্লাস az কে আমরা যে ফর্মেটটা শিখছিলাম সেই ফর্মেটটা ছিল সামনে প্লাস, তার মানে আমাদের চিন্তা করতে হবে এটা প্লাস মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ইনপুট করে। এখন তাহলে এটা যেটা আসলো এটা আসবে কত, 4 9 আর 4 আর 9 13, 13 আর 16, 6 3 9,
2 29 একক। এখন আমার থেকে যদি বলে x অক্ষের সাথে a এর উৎপন্ন কোণ ইকুয়াল টু হোয়াট, তুমি লিখবা কি cos থিটা x ইজ ইকুয়াল টু রুট ওভার এখানে ax আর নিচে রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এখানে ax এর মানটা কি i এর সহ কত 2, আর নিচে এই জিনিসটার মান আমরা এই মাত্র বের করলাম 29। এখন এটা কি, এটা কি আমার থিটা বের হয়েছে, থিটা বের হয় না, থিটাটা বের করতে হলে এটাকে কি করতে হবে cos ইনভার্স করতে হবে এত ডিগ্রি, এটাই আনসার। তো এইভাবে আমরা যদি আমাদের আরও কোয়েশ্চেন বলে সেই কোয়েশ্চেনগুলো আশা করি আমরা সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী লেকচারে আমরা মূলত ওই যে এরকম ঐকিক কথা বলছিলাম, ঐকিক যোগ বিয়োগ কীভাবে করা হয় সেভাবে আমরা দেখব, ভেক্টরের মধ্যে যোগ বিয়োগ কীভাবে করা হয়, গুণভাগ কীভাবে করা হয়, এই সকল বিষয়গুলো আমরা এর পরবর্তী লেকচারে দেখতে পারবো। ততদিনের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।